আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা এনি ব্লগস। কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। মধু মাস চলছে, যে মাসে বাংলার প্রতি ঘরে ঘরে আম এবং জাতীয় ফল কাঁঠালের মেলা। বাংলাদেশের শহর নগর কিংবা গ্রামের প্রতিটি হাটের বাজারে বৈশাখ থেকে শুরু করে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত আম কাঁঠালের সমারোহ দেখা যায়। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, প্রতিটি মানুষই আম এবং কাঁঠাল পছন্দ করে। মধু মাসের এই মধুর ফল এমন কেউ নেই যে সে না পছন্দ করে। আমি অনেক প্রবাসীদেরকেও দেখেছি যে তারা যখন আমাদের দেশে আসে তখন প্রচুর পরিমাণে এই ফল যাওয়ার সময় কিনে নিয়ে যায়, প্লেনে ক্যারি করে। আমাদের বাড়িতেও প্রচুর আম এবং কাঁঠাল গাছ রয়েছে। আম এবং কাঁঠাল গাছে প্রচুর ফল ধরে, যা আমরা আমাদের প্রতিবেশী এবং আত্মীয়দেরকেও দিয়ে থাকি। আমাদের গ্রামের বাড়িতেও প্রচুর পরিমাণে আম কাঁঠাল হয় গাছে, অগণিত আম কাঁঠাল গাছ যেগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরে। আমরা নিজেরাও খাই এবং প্রতিবেশী বা যেই আত্মীয়দের আম কাঁঠাল হয় না গাছে তাদেরকেও দিয়ে থাকি। আমাদের আত্মীয় স্বজন বলতে অনেকেরই আম কাঁঠাল আছে প্রচুর, শুধু হাতে গোনা কয়েকজনের নেই এরকম। তো যাদের নেই তাদেরকে দিয়ে থাকি, সবাইকে নিয়ে শেয়ার করি। এবং দেখা যায় যে অনেকে বাড়ির প্রচুর পরিমাণে আম কাঁঠাল হয়ে থাকে, যার জন্য তারা বাজারজাত করে। তো আমার হাজব্যান্ড আজকে 2টা কাঁঠাল নিয়ে আসছে, খুব বড় বড়, এবং সাথে আমও নিয়ে আসছে কয়েক কেজি। তো এখান থেকে আমি একটা কাঁঠাল আজকে কাটবো, সেজন্য প্রস্তুতি নিচ্ছি বটি নিয়ে। তো কাঁঠালটা এত সুন্দর যে বলার মতো না। আমার হাজব্যান্ড যখনই কাঁঠাল কেনে, যখনই যে কোনো ফলই কিনুক না কেন, সব সময় সব ফলই ভালো হয়ে থাকে। আম কিনলেও আম অনেক খুবই মধুর হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির আম আনে বাসায়, যেমন ফজলি আম, রূপালি আম, তারপরে হাড়ি ভাঙা। তো এর ভিতরে আমার বাচ্চারা রূপালি আমই বেশি পছন্দ করে। আমার 2টো বাচ্চাই রূপালি আম পছন্দ করে, আর তাই জন্য রূপালি আমটাই বাসায় বেশি আনা হয়। আমার কাছেও বেশ ভালো লাগে রূপালি আমটা। আমাদের বাড়িতেও রূপালি আম আছে এবং কয়েক প্রজাতির আম আছে। আমি ছোটবেলা থেকেই রূপালি আমটা খেতে একটু বেশি পছন্দ করি। বাড়িতেও অনেক প্রকারের আমের মধ্য থেকে রূপালি আমটাই একটু বেশি খেতাম, একটু বেশি পছন্দ করতাম ওটা। কাঁঠালের ভিতরেও অনেক ধরনের প্রকার আছে, অনেক রকমের স্বাদ আছে। তারপরে কালারের মধ্যেও অনেক রকমের কালার। এই যে দেখতে পাচ্ছেন আমি যে কাঁঠালটা আজকে কেটেছি, সেটা কত সুন্দর একটা কাঁঠাল। আর এটা খেতেও এতটাই স্বাদ হয়েছে যে বলার মতো না। দেখতেও যেমন একেবারে অরেঞ্জ কালার, এবং খেতেও এটা বেশ সুস্বাদু হয়েছে, খুবই মিষ্টি। বাচ্চারাও খুব খেয়েছে মাশাআল্লাহ, খুবই পছন্দ করেছে ওরা এই কাঁঠালটি। আর আমি কাঁঠাল পছন্দ করি এই যে অরেঞ্জ কালারের কাঁঠালটা, এবং যেটা একটু সফট কায়দায় খেতে, এটা একটু পছন্দ করি। আবার অনেক প্রকৃতির কাঁঠাল আছে যে শক্ত টাইপের, পেকে গেলেও একেবারে একটু শক্ত শক্ত টাইপের, এটা আমার একটা বেশি পছন্দ নয়। তো আমার ছোট্ট সোনামণি আবার দেখলাম যে বাসায় যে কয়দিন কাঁঠাল এনেছে, ও সফট কাঁঠালটা বেশি একটা খেতে চায় না। সম্ভবত ওর গলায় এর আঁশটা লেগে যায়, সেজন্য ও এটাকে পছন্দ করে না, মুখে দিয়েও বের করে ফেলে। আর যেটা একটু শক্ত টাইপের, এটাকে একটু দেখলাম ও খেলো। তো এই 2 প্রকারের কাঁঠালই আনে বাসায় মাঝে মাঝে, এই যে সফট এবং শক্ত টাইপের। তো দেখছেন যে কাঁঠাল খাওয়ার ফাঁকে ফাঁকে ও কত দুষ্টুমি করছে আমার ছোট্ট সোনামণি। কতগুলো কাঁঠালের বিচি বাটিতে ভরে তারপরে হাতে নিয়ে এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে এরকম করে বেড়াচ্ছে। নিজের মতো নিজে একদম ঘরটাকে মাথায় করে রেখেছে। কি যে একটা দুষ্টুমি, যা বলার মতোই না। মাঝে মাঝে তার বাবা তার দুষ্টুমিকে ক্যামেরা বন্দি করতে খুবই পছন্দ করে। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার ভোর, এভাবেই শুরু হয় গৃহিণীদের প্রতিদিনের কর্মকাণ্ড। সকালের নাস্তা কমপ্লিট হতে না হতেই আবার দুপুরের লাঞ্চ, দুপুরের লাঞ্চ সারতে না সারতেই আবার রাতের ডিনার। এভাবেই সংসার গুছানো
কাজকর্ম, খাওয়া দাওয়া আর ঘুম, এভাবেই কেটে যায় গৃহিণীদের জীবনের প্রত্যেকটা দিন। কথা বলতে বলতে আমি দুপুরের খাবারের আয়োজন করছি। আজকে আমি মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছের একটি রেসিপি করছি। প্রথমে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে। মরিচের গুঁড়া দিয়েছি খুবই সামান্য পরিমাণ, কারণ আমি এতে কাঁচা মরিচ ফালি করে অ্যাড করে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিয়েছি। সাথে হলুদের গুঁড়াও দিয়েছি সামান্য পরিমাণ, কারণ মিষ্টি কুমড়ার কালারই তো হলুদ, এজন্য বেশি হলুদ অ্যাড না করলেও হয়। আজকে দুটি আইটেমের ভর্তাও করব। একটি হচ্ছে চিংড়ি মাছ, কাঁচামরিচ এবং মিষ্টি কুমড়ার ছোলা, আর আরেকটি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। প্রথমে আমি চিংড়ি মাছ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তার মধ্যে আগে থেকে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম মিষ্টি কুমড়ার ছোলা। মিষ্টি কুমড়াটা বেশি পোক্তও নয় এবং একেবারে কচিও নয়, মিডিয়াম ধরনের আর কি। আর এর ছোলা ভর্তা এভাবে করলে এতটা স্বাদ হয় যে বলার মতো না। একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন, তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করছি। এবং কাঁঠালের বিচিও ভর্তা করবেন। এভাবে মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা করলে বেশ সুস্বাদু হয়, যা বলার অপেক্ষা রাখে না। কয়েক বছর আগে আমার এক প্রতিবেশী আমাকে এইভাবে ভর্তা বানিয়ে খাইয়েছিল। তো তখন খাওয়ার পর থেকে আমি আর মিষ্টি কুমড়ার ছোলা কখনোই স্কিপ করি না। এভাবে মাঝে মাঝে ভর্তা করে খাই। খুবই মজা লাগে আমার কাছে, খুবই ভালো লাগে, যা বলার মতো না। সেই খাওয়ার পর থেকে আমার বাসায় যখনই মিষ্টি কুমড়া আনে, এবং মিষ্টি কুমড়াটা যদি কচি বা মিডিয়াম টাইপের হয়, তো তার ছোলা দিয়ে আমি এভাবে ভর্তা করি। ছোলাটা একটু মোটা টাইপের করে কেটে নেই, যাতে ভর্তা খেতে আরও একটু বেশি সুস্বাদু হয় সেই জন্য। তো এভাবে আমি সেই থেকে ভর্তা বানিয়ে খাই এবং বেশ তৃপ্তিও লাগে এবং খুবই রুচি লাগে খেতে। মিষ্টি কুমড়া তো 12 মাস পাওয়া যায় বাজারে। মিষ্টি কুমড়া খেতে কখনোই অরুচি লাগে না, কারণ এটা রুচিশীল একটা সবজি, যা বাচ্চা এবং বড়রা সবাই পছন্দ করে, আর 12 মাস পাওয়াও যায়। কথা বলতে বলতে আমার ভর্তাও রেডি হয়ে গেল। এই যে এখানে মাছ ভুনাও আছে, সাথে আছে মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছের রেসিপি আর 2 প্রকারের ভর্তা। লাল লাল করে করেছি, এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তায় কিছুটা শুকনো মরিচ ভেজে নিয়ে এটার সাথে আমি অ্যাড করেছি, আর ওটা শুধু কাঁচামরিচ দিয়ে করেছি মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা। দুটো ভর্তাই বেশ মজাদার হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে বিকেলে একটু রেস্ট নিলাম। কিছুটা সময় রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে উঠে মেয়ে বায়না করলো সে বাইরে যাবে, ঘুরবে। তাই সোনামণির বায়না মতে আমিও প্রস্তুতি নিলাম, একটু বাইরে যাব এবং বেড়াবো। গোধূলি লগনে আবার ফিরে আসব নিজ ঘরে। তো সে পর্যন্ত সবাই অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট করে লাইক দিবেন আশা করছি। সোনামণি আমার সাপোর্ট না নিয়ে একা একাই হেঁটে নিচে নামছে, আর অমনি হোঁচট খেয়ে পড়ে গেল। তো কোনো সমস্যা নেই, কারণ 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে হোঁচট খেতে খেতেই একদিন বড় হতে হয়। আর এটাই হচ্ছে বৈচিত্র্যময় জীবনের শুরু। কথা বলতে বলতে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম আমাদের বাসার সামনে স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এখানে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছিল, খুব হই হুল্লোড় করছিল। এই যে দেখতে পাচ্ছেন, ফুটবল নিয়ে এর পা থেকে ওর পায়ে, ওর পা থেকে ওর পায়ে ঘুরে বেড়াচ্ছে বলটি। বেশ কয়েকদিন যাবৎ ননস্টপ বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির পানি এখনও মাঠের নিচু জায়গাগুলোতে বেশ জমে আছে, আর এমন কাদা মাটির মাঠে বল খেলতে বেশ ভালোই লাগে। আমিও খেলাধুলা প্রিয় একটি মানুষ। খেলাধুলা যেখানে, ছোটবেলায় আমিও থাকতাম সেখানে, কিন্তু এখন আর ইচ্ছে হলেও তো উপায় নেই, কারণ বয়সের সাথে সাথে যেন সকল শখ আহ্লাদ বিদায় নিয়ে যায়। স্টুডেন্ট লাইফে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবা ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করতাম, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, একক নৃত্য, তারপরে দলীয় নৃত্য, বিভিন্ন ধরনের গান, যেমন দেশাত্মবোধক, নজরুল সঙ্গীত, পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত,
এই ধরনের গানেও অ্যাটেন্ড করতাম, তারপরে ক্রীড়া অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতাম। ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত অনেক ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি এবং উইনার হয়ে অনেক প্রাইজ জিতে নিয়েছিলাম। তো সেই প্রাইজ থেকে আমার আম্মা অনেক আত্মীয়দেরকে গিফট করেছিল, আমার স্মৃতি হিসাবে তাদেরকে দিয়েছিল এবং সবাই আমাকে খুব বাহবাও দিয়েছিল। তো সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে, এখনও যেন মনের আয়নায় ভেসে উঠে সেই পুরনো স্মৃতি। আমার সেই প্রাইজের এখনও কিছু কিছু স্মৃতি আলমারিতে তুলে রাখা আছে। তো যদি কখনো সম্ভব হয় অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কথা বলতে বলতে স্কুলের মনোমুগ্ধকর আঙিনা দেখছি। এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো আছে। এই যে কত সুন্দর একটা ফুল ফুটে আছে সবুজ গাছে, সাদা ফুল, হলুদ ফুল, তারপরে মেজেন্ডার কালারের ফুল, বিভিন্ন ধরনের গাছ। খুবই সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে স্কুলের আঙিনাটিকে এই গাছের দ্বারা। এই যে স্কুলের সামনেই আমাদের বাসা, কিন্তু কখনোই আমাদের এখানে আসা হয়নি, আজকেই অ্যাট ফার্স্ট এখানে আমরা প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন স্কুলের দোতলায়ও কি সুন্দর ফুলের টব সারি সারিভাবে ঝুলানো আছে, বেশ চমৎকার লাগছে দেখতে। স্কুলের এই বিশাল মাঠে কয়েকদিন পর পর বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন ইসলামিক সংগঠন এখানে হয়, সভা সমাবেশ হয়, খুব সুসজ্জিত করা হয়। এই যে কয়েকদিন আগে ঈদের সালাতও আদায় করা হয়েছিল, এখানে খুব সুসজ্জিত করা হয়েছিল। বেশ 15 দিন যাবৎ সাজানো হয়েছিল এই মাঠটিকে, যা আমি আরও একটি ভিডিওতে শেয়ার করেছি। এই যে মাঠের সামনেই আমাদের বাসা দেখা যাচ্ছে, আমাদের বেলকনি থেকেই এই মাঠের সকল দৃশ্য উপভোগ করা যায়। বেশ কয়েক মাস আগে এখানে কলরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল, তো আমি আমাদের বেলকনি ছাদ থেকেই সেই দৃশ্য, সেই অনুষ্ঠান উপভোগ করেছিলাম। কলরবের যে প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদ, তার বাড়িও এই ঝিনাইদহ জেলায় অবস্থিত, যিনি পৃথিবীতে এখন আর বেঁচে নেই। মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। গধূলি লগন নেমে এলো, প্রকৃতি যেন অন্ধকারে আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে। প্লেয়াররাও যেন খেলতে খেলতে এখন এক পর্যায়ে নীরব হয়ে আসছে। আমার হাজব্যান্ডও তার কর্ম থেকে ফিরে এসেছে, তো আমরা হাঁটতে হাঁটতে একেবারে মাঠের সামনে চলে আসলাম। আমার ছোট্ট সোনা এখানে পিঁপড়ের সারিবদ্ধ দল অবলোকন করছিল। আজকে সে বাইরে এসে খুবই আনন্দিত এবং উৎফুল্ল, কারণ বেশ কয়েকদিন ননস্টপ বৃষ্টির কারণে সে বন্দি জীবদ্দশা পার করেছে। কথা বলতে বলতে একেবারেই সন্ধ্যা নেমে এলো। পাখিরা কিচির মিচির শব্দ করে ডানা মেলে উড়ে যার যার নিরে ফিরে যাচ্ছে। সকল প্লেয়াররাও ফিরে যাচ্ছে যার যার ঘরে। চারিদিকে লাইটিং করার দৃশ্য দেখা যাচ্ছে। কি সুন্দর সন্ধ্যার প্রকৃতি। এখন আমরাও টাটা বাই বাই বলে বিদায় নেব এই মাঠ থেকে, কিন্তু আমার ছোট্ট সোনা কিছুতেই সে এখান থেকে যেতে চাচ্ছে না। আরও কিছুটা সময় সে এখানে কাটাবে, এখানে থাকবে, সেজন্য বায়না করছে। সে আমাদের সাথে যাবে না এখন ঘরে ফিরে, কিন্তু ফিরে তো যেতেই হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি ভালোবাসা ওয়ানাবিল। মহান আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।